আর দুই নেতার মধ্যে বাছাই করতে হইব। আজকে মোদীজি শুধু ভারতবর্ষের নেতা না, আজকে পৃথিবীর একজন বলিষ্ঠ লিডার হচ্ছেন শ্রী নরেন্দ্র মোদীজি, এবং ওনার নেতৃত্বে তৃতীয়বার এই ভারতবর্ষে ওনার সরকার হচ্ছে। এটা আমার কথা নেই। এখন কিন্তু আছে এদের কিছু টেলিফোন খাবরিলাল, মানে খবর পাঠায়, যারা মাঠে এখনো এদের আছে। কারণ এত হারে টাকা মারছে আগে, এই টাকা পার্টির ফান্ডের একটা সুদের টাকা দিয়া এখন ওই ফুল টাইম তারা কর্মী, ফুল টাইম আছে, এদের তো বেতন দেয়, আমরা কেউ বেতন দেয় না, এরা বেতন দেয়। পার্টি অফিস করতে হইব, মিছিল করাইতে হইব, ফ্ল্যাগ লাগাইতে হইব, ভাতা, সর্বকালীন ভাতা প্রাপ্ত কয়েকটা লোক শিওর এখানের মধ্যে আছে, যারা চুপচাপ এখন। আজকের এই জনসমাবেশটা দেখে একটা জিনিস অত্যন্ত পরিষ্কার, যে ত্রিপুরা রাজ্যের সাথে এই চালিতা বঙ্কুলের মানুষ কৃতি দেবী দেববর্মার পক্ষে আছে, এটা একদম পরিষ্কার। আমি কিন্তু কেলু টেলু কইতাম না, আজকে বিধানসভায় কেলু কই, চালিতা বঙ্কুলে কিন্তু কেলু দিয়ে আমি বলবো না। আপনারা জানেন সিপিএম পার্টি নাকি এখানে একটা মিটিং করছে, খুব বকাবকি করছে, বকতে বকতে শেষে লোক নাই, বকতে বকতে বাইক গেছে। আমরা কাউকে বকি না, আমরা যা বলি সত্য কথা বলি, যা চোখের সামনে দেখি এটাই মানুষের কাছে বলি। আপনারা বলেন আজকে যারা জয়লাভের স্বপ্ন দীক্ষা সারা ত্রিপুরা রাজ্যে তো দূরের কথা, ত্রিপুরা রাজ্যের কয়েকটা জায়গায় কোন রকম পথসভা করার চেষ্টা করতেছে, জনসভা এরা পারে না, পথসভা। এরা সেই দিন আগরতলায়, আমি আগরতলার কথা বলবো, ভারতবর্ষের কংগ্রেস দলের যিনি নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীজি ত্রিপুরায় প্রথমবার, আগে কখনো আইছে না, প্রথমবার ত্রিপুরার মাটিতে পা রাখছেন। এই মহিলাটার মনের মধ্যে অনেক ইচ্ছা ছিল ত্রিপুরার মানুষের জন্য কয়েকটা কথা কইবেন, কিন্তু কংগ্রেস এবং সিপিএম এর এখানকার নেতারা উনারে এই পরিমাণ মানুষ কইরেও বক্তৃতা দেওয়াইতে পারছেন না। এই মহিলা রুট শু বাড়াইছে, তারা রুট শুটে যদি আমাদের ত্রিপুরা রাজ্যের মাও বোনেরা বাড়িঘর থেকে রাস্তার মধ্যে দাঁড়াইয়া যদি প্রিয়াঙ্কা গান্ধীরা না দেখতেন, সিপিএম কংগ্রেসের নেতারা খালি রাস্তার মধ্যে ঘুরাইয়া প্রিয়াঙ্কা গান্ধীরা পাঠিয়ে দিত। আর এরা বলে রাজা খারাপ, মহারানী খারাপ। আমি মানিক সরকার মহোদয়, যিনি পূর্বতন মুখ্যমন্ত্রী, ওনার কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, আপনাদের ৩৫ বছর যদি আপনারা মানুষের জন্য এত কাজ করেন, কেন এই ত্রিপুরাজ্যের মধ্যে টিপ্রামথার জন্ম হইত? আপনাদের কুকর্মের ফল আপনারা ভুগতেছেন আজকে, এটার জন্য আমরা দায়ী না। আপনারা মানিক বাবুর বক্তৃতা শুনছেন, কি কইছেন? তাই কইছে ৬ বছরে বিজেপি পার্টির যে সরকার চলছে ত্রিপুরায়, তাই কোন উন্নয়ন দেখছেন না। এবং তাই বলে আমি তো আর বেশি দিন বাঁচতাম না, আমি যদি মারা যাই কয়েকদিন বাদেই তো আমি মারা যাবো, এরকমই কইছে। আমি স্বর্গে গিয়ে ঈশ্বরের কাছে কইতে পারবো আমি ত্রিপুরায় কি কি কাজ করছি। আমি মানিক বাবুর প্রশ্ন করি, মানিক বাবু একজন কমিউনিস্ট। এই মোবাইলের মধ্যে আপনি আপনারা উইকিপিডিয়া পড়েন, উনার রিলিজিয়ান লেখা আছে থেইস্ট, অর্থাৎ নাস্তিক। এই লোকটা কোনো ধর্মে বিশ্বাস করে না। আমি হিন্দু, মাই লাভ ফ্রম অফ বুদ্ধিস্ট,
রাজেশ্বর দেববর্মা খ্রিস্টান, আমরা সব ধর্মের লোক এখানে আছি। মানিক বাবু কোন ধর্ম, কোন স্বর্গ, কোন নরকে বিশ্বাসী না। হঠাৎ কইরা তীব্রামত এবং বিজেপি আইপিএফটির অ্যালাইন দেখে উনি পাগল হয়ে গেছেন। এখন কয় আমি স্বর্গে যাবো, স্বর্গে বিশ্বাস শুরু করতে। মানিক বাবু, আমি মানিক বাবুরে কই, মানিক বাবুর 20 বছর সরকার আমি নিজের চোখে দেখছি। আগে রাজ্যে বেকারের সংখ্যা ছিল 2 লক্ষ। মানিক বাবু সরকার সেইটা যখন যায়, তখন মানিক বাবুর সরকারের আমলে 9 লক্ষ বেকার বানাই দিয়ে গেল ত্রিপুরার যুবক। মানিক বাবু যেদিন সরকারে বসলেন, সেই দিন ত্রিপুরা রাজ্যের ঋণ 1000 কোটিও ছিল না। মানিক বাবু যেদিন ক্ষমতা থেকে যান, সেই দিন 11,000 কোটি টাকা ঋণ মানুষের মাথার মধ্যে চাপাই দিয়ে উনি গেলেন দিয়ে। আর উনি মনে করেন স্বর্গে যাইবেন, স্বর্গে গেলে ভগবান স্বর্গের দরজা বন্ধ রাখবো মানিক বাবুর জন্য, ওই লোকটার ঢুকতে দিতাম না। আর মানিক বাবু কি বলেন, মানিক বাবু তামসা এই তীব্রামথা আর বিজেপি এই আতাত চলবে, এটা হবে না, এটা চলবে না। বলছে যে এই তীব্রামথার কারণেই সিপিএম নাকি গত বিধানসভা নির্বাচনের সময় ক্ষমতাতে আইতে পারছে না। আমি বঙ্কুল বাজারের আমাদের প্রিয় বন্ধুদের কাছে একটা জিনিস স্মরণ করে দেব আপনাদের। যেদিন 2023 সালের নির্বাচন শেষ হয়, বিধানসভা নির্বাচন, মেলার মাঠ পার্টি অফিসে এইখানকার যিনি রাজ্যের দায়িত্ব নিতেন সিপিএম পার্টির যিনি নেতা, আমি নাম নিতাম না, দরকার নাই আমার নাম বলেন, আপনারা চিনেন ওই ব্রাহ্মণটা, আপনারা ভালোই চিনেন, আমি ওই ব্রাহ্মণের নাম নেব না। ওই ব্রাহ্মণরা মেলার মাঠের মধ্যে বিধানসভা নির্বাচনের শেষে 6টার দিকে এরা প্রেস মিট কইরা কইতে কয় এইবার শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং কংগ্রেস তো তারা জোট সঙ্গী ছিল, কংগ্রেসের নাম নিছে না, ওই বামেরা একাই আমরা ক্ষমতাতে আসছি। আর সমন্বয় কমিটির কর্মচারীরা আর আনন্দের সীমা নাই, তারা চাঁদা তুলতেছে করে আমরা নির্বাচনের ফলাফল যেদিন ঘোষণা হইব এই দিন আমরা বিজয় উৎসব করব, চাঁদা দেন। আর যখন নির্বাচনের ফলাফল বাইরে এলো, এই সিপিএম দল আন্তর্জাতিক দল এমন পরাজয় বরণ করছে, তীব্রামথার চেয়ে ছোট হয়ে গেল একেবারে 10টা না 11টা সিটের মধ্যে। আর তীব্রামথা 13টা সিট পায়া আমরা বিরোধী দলে গেলাম। আপনারাই বলেন তীব্রামথা কি দায়ী? সিপিএম এর কারণে আমরা হারলাম না কেন? বলে তিনজন পেহেলওয়ান ওই রানের এখানে যদি 3 জন পেহেলওয়ান পিটাপিটি করে জিতবো একজনেই, 2 জন কখনো জিতত না। চ্যাম্পিয়ন হইব একজন, চ্যাম্পিয়ন হইছে বিজেপি, আর সেকেন্ড চ্যাম্পিয়ন হইছে তীব্রামথা, আর সিপিএম গেল বাইরে। আর এই সিপিএম বলে তীব্রামথার কারণে আমরা জয়লাভ করতে পারছি না। আমি মানিক সরকার মহোদয়দের বলবো, আপনারা 35 বছর ক্ষমতায় ছিলেন, আর কংগ্রেস ছিল 30 বছর। 76 বছর 77 বছর ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে 65 বছর এই সিপিএম এবং কংগ্রেস ক্ষমতায় ছিল, আর বাকি সময় ওই জোটের 5 বছর আর এখন বিজেপির 6 বছর বাদ দিলে এরাই তো ক্ষমতায় ছিল। আর সিপিএম এর আমলে সবচেয়ে পিঠা খাইতে গেটা কংগ্রেস, আর কংগ্রেসের আমলে সবচেয়ে পিঠা খাইতে সিপিএম। আর এখন তারা আটাপ করে কি চুক্তি এদের, আমরা চুক্তি নাই, বিজেপিরা হারাইতে দিব। কেমনে হারাইব? আমি জিগাইলাম, আপনারা যে এইবার ইন্ডিয়া মহাজোট ক্ষমতাতে আইবেন, ত্রিপুরার 2টা সিটের মধ্যে কোন সিট জিতবেন? ওই এখানে আমরা জিততাম না। কই জিতবো? জিগাইলাম আপনারা কই জিতবেন? সিপিএম পার্টি আছে আর কোন জায়গায়? পশ্চিমবঙ্গ এবং কেরালাতে। আমি জিগাইলাম এদের 42টা পশ্চিমবঙ্গের সিটের মধ্যে আপনারা কয়টাতে জিতবেন?
দুই তিনটা পাবো আমরা। আবার কেরালাতে কয়টা পাইবেন? কইসা 5-6টা সিট পাবো। ধরে নিলাম 6 আর 3 9টা সিট পাই বুঝি ভারতবর্ষের ক্ষমতা দখল করব। বিশ্বাস রাখেন, নরেন্দ্র মোদীজির একটাই বক্তব্য, শ্রেষ্ঠ ভারত, এক ভারত, এটা তৈরি করতে হবে। আপকি বার 400টা সিট দিয়ে আবার এনডিএ সরকার আসবে। আর এরা বলে এরা এই 9টা সিট নিয়ে সারা ভারতবর্ষের মধ্যে ক্ষমতা দখল করবে। আমি একটা জিনিস কই, সিপিএম এর এক নেতারে দেখলাম খুব বকাবকি শুরু করতে তীব্রমথার বিজেপি। কি বললো? বলছে লজ্জা নাই, মানে আমাদের লজ্জা নাই, তীব্রমথার লজ্জা নাই, বিজেপিদেরও লজ্জা নাই। কেন আমার তো যথেষ্ট লজ্জা আছে। মহিলারা যে বই দিতে মঞ্চের মধ্যে আইতে আমি থতমত খাই গেলাম, কারণ মহিলাদের লজ্জায় কেমনে জানি মহিলাদের সামনে আইয়া মঞ্চের মধ্যে বলবো আমরা থতমত খাই। আমাদের এরা কইতেছে লজ্জা নাই। কি কারণ? কইছে এই যে মহিলা প্রমুখ এই শঙ্কর রায় দেবজিৎ ত্রিপুরার যে হলটার মধ্যে মিছিল মিটিং করেন, এই হলটা সিপিএম এর আমলে তৈরি করা। পিছনে আশিস সাহা কংগ্রেসের প্রার্থী উনি বসা, কানাকানি করতেছে আর এক কংগ্রেস নেতার লোকে। আমি জানি না এরা কি কানাকানি করতেছে, তবে আমার মনে হয় আশিস সাহা কইতাছেন এই সিপিএম এর নেতা ফালতু কথা কইতাছে। তখন তো কেন্দ্রে কংগ্রেসের সরকার, আমরা টাকা দিলাম আর সিপিএম এর মিথ্যা কথা কইতাছে এখানে। কারণ সিপিএম এর মিথ্যা কথা কোয়া ছাড়া তার কোনো কাজ নাই। এই 25 বছর এরা শাসন করছে ত্রিপুরায়। বেকারদের বাড়ি বাড়ি গিয়া কইত, কই শুনু কাকা আপনার ছেলের চাকরি 1 নম্বর। আবার মলিনা দির বাড়িতে গিয়া কইতে, তো তিনি চিন্তা কইলেন না আপনার ছেলের চাকরি 1 নম্বরে আছে। আছেই চাকরি 100টা, সবাই 1 নম্বরে, সবাই 1 নম্বরের আশায় ভোট দিতে দিতে 25 বছর শেষ। তারপরে আইছেন আমাদের মহারাজা তীব্রমথা পার্টি নিয়ে, এইবার পাহাড়ে এদের ঢুকতে দেব না, তীব্রসাদের থামসা করে এদের জবাব দিয়ে দিলাম। 20টা সিটের মধ্যে গত বিধানসভা নির্বাচনে 1টা সিট সিপিএম পার্টি তারা জিতে নাই। ধন্যবাদ জানাই ত্রিপুরার মানুষকে যে আমি ওই ভাঙা ক্যাসেটের গল্প করতাম, দেবজিৎ এটা রাত্রে 12টার সময় শুনতো, শুনে আমারও ফোন করে, স্যার আপনি এটা কিভাবে কইলেন, আমার মজা লাগে। আগে এখানে বঙ্গুলের মানুষ আপনারা গাড়ি করে নিয়ে যাইতো আগরতলা, তখন তো রাস্তাও ভালো ছিল না। এখন ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে আসার পর আমারে কইব, নীলেশ বাবু কয়েকদিন আগে বিধানসভাতে তাই বহু কথা কইত, এখন দেখি বিজেপির খুব প্রশংসা করেন। তখনও আমি উচিত কথা ছাড়া কিছুই কইতাম না। আপনাদের মতো বিজেপি পার্টির অযথা গালাগাল করতাম না। যেটা ভালো এটা ভালো, যেটা খারাপ এটা খারাপ। বিজেপি পার্টি সরকার আসার পর ত্রিপুরায় যে আগে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আজকে 6টা ন্যাশনাল হাইওয়ে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরায় করেছে। আগে গ্রাম থেকে যারা মিছিলে যাইতো আগরতলায়, সুন্দর সুন্দর মহিলারা সাইজা গুজা যাইতেন, আর এরা তো পশুর মতো খোলা ট্রাকের মধ্যে সাফাই দিত। রাস্তায় ধুলা পড়তে পড়তে 30 বছরের যুবতী মহিলা আগরতলায় গেলে 60 বছরের মহিলার মতো দেখা যেত। এরপর মানিক বাবু গ্লাসের জল খাইতে খাইতে বক্তৃতা করত, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, ত্রিপুরাতে আমরা উন্নয়ন করতে পারছি না, বেকারদের আমরা চাকরি দিতে পারছি না, ওই মনমোহন সিং এর সরকার আমাদের টাকা দিচ্ছে না। আর এই মিথ্যা কথা কইতে কইতে মানিক বাবু এমন ভাবে কংগ্রেসে গালাগাল করত, আজকে সেই যে ভাঙা গেছে এটা আর বাঁধাইতে পারে না। কেন? ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি 2018 সালে বিধানসভায় নির্বাচনে
মানিক বাবুর এই ভাঙা ক্যাসেট ত্রিপুরার মানুষ এমনি প্রথম নিচে হাতে এমন আশার দিতে এইটাই বার বাজে না এখন। এরা চালাইতে চায়, এটা টিপ দেয়, শব্দ হয় কুকু কাকা এটা আর আওয়াজ যায় না। এমন আশার দিতে মানুষ, এই টেপ রেকর্ড আর বাজে না। না হয় কিন্তু ওই দিন যদি এই ভাঙা টেপ রেকর্ড এটারে যদি আটক না দিত, আজকে কিন্তু মানিক সরকার কইতেন মোদি টাকা দিচ্ছেন, আমরা ত্রিপুরাতে কোন উন্নয়ন করতে পারছি না। অথচ কমরেডদের পকেট, এদের পকেট বাড়ি দিত। যাদের বাড়ি করছিল না বঙ্কুলে, আগরতলায় বাড়ি করেছে। যারা শিকা বিড়ি খাইতো, সিগারেট টান মারতো, এমন টান দিত কংগ্রেস আর অন্য দলের মানুষের মুখের মধ্যে ধোঁয়া ফালাইতো, ফালাই দিত। এইভাবে কমরেডরা টাকা লুট করতে করতে এই সুররারে কিন্তু ত্রিপুরার মানুষ ধরে ফেলেছে। 2008 সালে ক্ষমতা থেকে যাইতো এরা। আমি বলি কংগ্রেস বন্ধুদের বলছি, 2008 সালে আমরা এই বামপন্থীদের হারাইতে পারতাম, কিন্তু দিল্লিতে কংগ্রেস আর সিপিএম এর নেতারা কি একটা চুক্তি করলো, এত লক্ষ লক্ষ জনতার সমর্থন থাকার পরও সিপিএম আবার ক্ষমতা করেছে। বাস এটা কি 2013 সাল আবার ব্যায়াম ট্যায়াম করে আমরা নামলাম, এইবার হনুমানের গদা দিয়ে এইবার আমরা জিতবো। এরপরে দেখলাম মনমোহন সিং, সোনিয়া গান্ধী আইব আগরতলার মধ্যে আইছে না, ওইখানে গেম হয়ে গেছে। আবার সিপিএম আইতে, মানুষ কেন কংগ্রেস করবো? বলে মানুষ কেন কংগ্রেস করবো? আপনারা এত চান্স দিল, দেওয়ার পরও আপনি পারছেন না। বাধ্য হয়ে ত্রিপুরার মানুষ কংগ্রেসীরা বিজেপিতে জান দিতে হচ্ছে, এবং সিপিএম থেকে যারা ভালো সিপিএম তারা ভারতীয় জনতা পার্টিতে আশ্রয় নিতে। এবং আজকের ভারতীয় জনতা পার্টি আপনাদের কুকর্মের ফলে আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাতে বসে ত্রিপুরায়। তার জন্য আমরা কেউ দায়ী না, আপনি মানিক সরকার এবং আপনার মন্ত্রী এমএলএরাই দায়ী। আর এরা বলে ত্রিপুরা মথার কারণে আমরা ইরাম পাচ্ছি না। এটা কি হয়? আবার কইতাছে মথার যারা এখানে মথাও আছে, বিজেপিও আছে, মথারা বুঝাইতেছে আপনারা তো পদ্ম ফুল, আপনারা আপনাদের তো আনারস, আপনারা পদ্ম ফুলে ভোট দেবেন কেন? আমাদের অনেকে কইরা চায় থেকে না, এটা তো ঠিক। আমরা তো এডিসির সময় আনারসের ভোট দিছিলাম, আমরা তো বিধানসভার সময় আনারসের ভোট দিছিলাম, এখন আনারস কই? অনেকের তো এটা জবাব দেয়। এবং বাড়ি গিয়া ঘরের পাল্লার মধ্যে আপনি কপাল মারে, কোন উত্তর কি উত্তর নাই, ফোন করে। এটা একদম সিম্পল। আমরা ভারতীয় জনতা পার্টির সাথে, কেন্দ্রীয় সরকারের সাথে এডিসি এলাকায় বসবাসকারী সকল অংশের মানুষের জন্য একটা অ্যাকর্ড সাইন করেছি। এই অ্যাকর্ডের কারণে আজকে আইপিএফটি, বিজেপি, ত্রিপুরা মথা আমাদের একটাই প্রার্থী হবে জুটের, আর জুটের সেই প্রার্থীর সিম্বল হচ্ছে পদ্ম ফুল। ওইখানে আমাদের জুটে। আর এদের জিগান কংগ্রেসের সাথে যে সিপিএম চুক্তি করছে, কি চুক্তি আছে? কিছু নাই, চুক্তি ছাড়া হাঁটতেছে। অনেকে কয় না তুমি যে ওই মেয়েটারে পছন্দ করছো, কারণটা কি? কোনো কারণ নাই, আমি ভালোবাসি। এটা হইতে পারে এইভাবে? আর এই সিপিএম পার্টি এবং কংগ্রেস পার্টি যত চেষ্টাই করো, আমি কংগ্রেস দলের এনডিএর যিনি নেতা, এনডিএর নেতাকে মহিলা প্রমুখ জানলে ব্যাপারটা, রাহুল গান্ধী তাদের নেতা। আর এনডিএর নেতাকে, এনডিএর নেতা হচ্ছে নরেন্দ্র মোদীজি। রাহুল গান্ধী হচ্ছে ইন্ডিয়া জোটের নেতা, আর এনডিএর নেতা হচ্ছেন নরেন্দ্র মোদী। আমি কম্পেয়ার করব। নরেন্দ্র মোদীজি প্রথম গুজরাট জয়লাভ করছেন, গুজরাট জয়লাভের পর ভারতবর্ষ জয়লাভ করছেন, ভারতবর্ষ জয়লাভ করার পর বিশ্ব জয় করছেন নরেন্দ্র মোদী। আর রাহুল গান্ধী, রাহুল গান্ধীর কথা
রাহুল গান্ধী উত্তর প্রদেশে পরাজয় বরণ করছেন, দিল্লি থেকে এখন কেরালায় গিয়ে আশ্রয় নিচ্ছেন। এইটা হচ্ছে তাদের নেতা। আর দুই নেতার মধ্যে বাছাই করতে হইব। আজকে মোদীজি শুধু ভারতবর্ষের নেতা না, আজকে পৃথিবীর একজন বলিষ্ঠ লিডার হচ্ছেন শ্রী নরেন্দ্র মোদীজি, এবং উনার নেতৃত্বে তৃতীয়বার এই ভারতবর্ষে উনার সরকার হচ্ছে। এটা আমার কথা নেই। এখন কিন্তু আছে এদের কিছু টেলিফোন খাবরিলাল, মানে খবর পাঠায়, মেলার মাঠে এখনো এদের আছে। কারণ এত হারে টাকা মারছে আগে, এই টাকা পার্টির ফান্ডের একটা সুদের টাকা দিয়া এখন ওই ফুল টাইম তারা কর্মী, ফুল টাইম আছে, এদের তো বেতন দেয়, আমরা কেউ বেতন দেয় না, এরা বেতন দেয়। পার্টি অফিস করতে হইব, মিছিল করাইতে হইব, ফ্ল্যাগ লাগাইতে হইব, বাতা, সর্বকালীন বাতা প্রাপ্ত কয়েকটা লোক শিওর এখানের মধ্যে আছে, যারা চুপচাপ এখন বিজেপি টিপ্রামতো সাইজা কিন্তু সব রেকর্ড করতে। আমি যাইতেই খবর দিব যে আমি কি কি বক্তৃতা করব। এই খবরিলালদের উদ্দেশ্যে বলছি, এটা আমার কথা। ভারতবর্ষের ডেইলি হান্ট একটা নিউজ এজেন্সি, এরা নিরপেক্ষভাবে ৭৭ লক্ষ মানুষকে জিজ্ঞেস করেছে ভারতবর্ষের মধ্যে। 77 লাখ মনোবম খুলে আইছে, ৫টা লোকে জিগাইতে এইবার কে প্রধানমন্ত্রী আপনি চান। এবার ৭৭ লক্ষ, এটা মুখের কথা না। ত্রিপুরার যে লোক সংখ্যা হচ্ছে সরকারি ভাবে ৩৮ লক্ষ, আর ত্রিপুরার লোক সংখ্যা ডাবল লোক সংখ্যা সারা ভারতবর্ষের মধ্যে আর সংখ্যা করতে। ওইটা কি পাইছে জানে? ভারতবর্ষের ৬৪% মানুষ চান নরেন্দ্র মোদী যেন প্রধানমন্ত্রী হয়। ৬৪%। আরো শূন্য নেন, হাত তালি বাজায়েন না, আরো বাকি আছে। এরপরে ভারতবর্ষের ৬৩% মানুষ মনে করে কনফিডেন্ট যে এইবার এনডিএ আবার ক্ষমতাতে ফিরতেছে। ৬৩% লোক, এটা মুখের কথা। আর রাহুল গান্ধীর কত শতাংশ লোক চাইছে? মাত্র ১০০ জনের মধ্যে ২৪ জন। আর এরা বলে ক্ষমতা দেয়, এইভাবে হয়। ক্ষমতাতে এইভাবে আসে না। এত দুর্নীতি, এত দুর্নীতি। আমাদের মহিলা প্রমুখ বলেছে দিন দাহারে খুন করত। আরে মানুষ, আমরা দেখেছি অনেক জায়গায় খুন হয়, সন্ত্রাস হয়, রাত্রিবেলা হয়। সিপিএম এর আমলে কিন্তু দিন দাহারে খুন করতে দেখলাম। কংগ্রেস কর্মীদের এরা, আরে কংগ্রেস বাবুদের আমি বলছি, আপনারা বিবেকে চিন্তা করুন, কি কইরা ভোট দিবেন এদের। আপনারা দিন দাহারে স্লোগান মিছিল কইরে গিয়া বাড়ির থেকে বাইর কইরা কদান্নে মারছে, উপকার কাইতে এখানে মৃতদেহ ফালাই দিয়েছে। এই ঘটনা সিপিএম পার্টি করছে। বিজেপি, আইপিএফটি বা এখন আমরাও আছি, আমরা থাকতে আমরা এই ধরনের প্রশাসন চালাবো না। সুস্থ প্রশাসন ত্রিপুরার মধ্যে আমরা চালাবো, আপনাদের মতো খুন সন্ত্রাসের সরকার আমরা চালাবো না। এরা বলে বিজেপি পার্টি সন্ত্রাসবাদ, সন্ত্রাসী করে বক্তৃতা দিতে দেয় না। আর আপনার কর্মী নেই মাইক লাগানো, আমি কিসের দায়ী? আজকে নির্বাচন গেল, আমাদের এখানকার এমএলএ উনি বলেছেন পুলিং এজেন্ট পর্যন্ত এরা দিতে পারে নাই। সাংবাদিক সম্মেলন করে কইতাছে আমাদের পুলিং এজেন্ট থাকতে দিতে না। ওই আপনাদের কে বাধা দিছে? আপনাদের কেউ বাধা দিতে? আসলে এদের লুকেই নেয়। আর এরা দিবা শব্দ দেখে যে এইবার তারা ক্ষমতাতে আসছে। আমি আপনাদের উদ্দেশ্যে বেশি কিছু বলবো না। মহিলারা সন্ধ্যা হইলেই বাড়ি ঘরের চিৎকার এখানে বইয়ে এরা শুনে, এদের এইখানে আটকে রাখুন যেত না। তবে এইবার আসুন, আমাদের প্রার্থী প্রীতি দেবী দেববর্মা কি কইছে? তামসা গাছিনি রাজকুমারী নো, আরে আবো এটি কি কইরে সিং, কি কইরে দেববর্মা হইব? এরাও প্রচার করতে দিতে তো সিং, এটা দেববর্মা না।
চিল্লাইতে চিল্লাইতে পায়খানা বাইরেই গেছে, চিল্লাইতে ওইটা সিং, এটা দেববর্মা না। আরে সিপিএম বাবুদের আমি একটা কথা বলি, এখানে যদি কোনো মগ মহিলা কোন সিংয়ের লোকে বিয়ে করলে সে কি মগ থাকবো নি, সে সিং হইব। কিন্তু সে কেন মগ হইল, এটার উত্তর একটাই, বাবা মগ ছিলেন, মা বাঙালি হইল, কিন্তু সে মগই। তো কৃতি সিং কেমনে দেববর্মা হইতে, কিরিট বিক্রম দেববর্মার মেয়ে, তো দেববর্মা হবে না? তারপর এটা দেববর্মা না, এটা সিং, এটা বাইরের থেকে আইছে, এটার বুদ্ধিও না। আমি এখন যদি তর্কের খাতিরে বলি, উনি ছত্তিশগড় থেকে আইছেন দেখে আপনারা বহিরাগত কইতাছেন, ভুলে যাবেন না কংগ্রেস বন্ধুরা, শিলচরের সন্তোষ মোহন দেবকে আপনারা আনছিলেন ত্রিপুরায়, এখান থেকে দাঁড় করাইছিলেন, আইন বহিরাগত ছিলেন না? রাহুল গান্ধী দিল্লিতে থাকে, আপনাদের এনডিএ মহাজোটের লিডার, উনি কেরালায় গিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, উনি বহিরাগত না? সোনিয়া গান্ধীজি থাকেন দিল্লিতে, উনি নির্বাচনে দাঁড়াবেন উত্তরপ্রদেশে, উনি বহিরাগত না? আসলে কেউই বহিরাগত না, এরা আসলে কোনো কথাই নেই, বুঝতি। কিন্তু আমি আমাদের প্রার্থীর জন্য একটা কথা বলি, এখানে মহিলারা আছেন, এখান থেকে কোন ত্রিপুরা মহিলা যদি খোয়াইয়ে বিয়ে করে কোন দেববর্মার লোকে, এটা সাধারণত আর বঙ্কুলে ফিরে যাইতো না, এটা খোয়াই থাকে। কিন্তু কৃতি সিং দেবী এমন মহিলা, উনার ছত্তিশগড়ের হাজবেন্ডে উনি বুঝাইতে পারছেন যে আমার ত্রিপুরায় আমি ফিরে যাব, আমার পিছিয়ে পড়া ত্রিপুরাবাসীর জন্য আমি কাজ করব। স্বামীরে বুঝায় এখানে ফিরে আসা, এটা সাধারণ নারীর পক্ষে সম্ভব না, শক্তিশালী নারী বলে এটা সম্ভব হয়েছে। এটা বুঝাইছি, এটা পারবো হাজবেন্ডে বুঝাইয়া, বাড়ির সমস্ত কাজকর্ম ফালাইয়া ত্রিপুরাতে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে আইছেন, এটা সাধারণ মহিলা না। এই মহিলার প্রতি অন্তত আমার বিশ্বাস আছে, এই মহিলা অবশ্যই কাজ করবে ত্রিপুরার সার্বিক উন্নয়নের জন্য। কেন আমরা ভোট দেব না? আমরা ত্রিপুরা মতো বিজেপি আইপিএফটি, আমরা আগামী 26 তারিখ এই কৃতি সিং দেববর্মাকে অবশ্যই পদ্ম ফুল চিহ্নে আমরা ভোট দেব, আমাদের ভোট দেওয়া। আর কথা কই, এরা যে আমরা কি এখানে জিতনের জন্য কাজ করতেছি, আপনাদের কেমন মনে হয়? আমরা তো এমনি জিতলাম। ত্রিপুরা মথা আইপিএফটি বিজেপি ত্রিদলীয় যেদিন জোটবদ্ধ হইতে, এই দিনই তো আমরা জিতে গেলাম। গত বিধানসভা ভোটে বিজেপির প্রাপ্ত ভোট, আইপিএফটি এবং ত্রিপুরা মথার প্রাপ্ত ভোট, এই পূর্ব ত্রিপুরায় যোগ করলে 13 লক্ষ ভোটারের মধ্যে 12 লক্ষ যদি ভোট দেয়, আমরা কাজ না করলেও 8.5 লাখ ভোট আমরা পাই। কিন্তু আমরা কেন কাজ করতেছি বলেন? আমরা কাজ করতেছি অন্তত উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমরা সবচাইতে বেশি রেকর্ড সৃষ্টি করার জন্য আমরা কাজ করছি, আমাদের মার্জিনটা যেন ভালো হয়। আর এইবার যে বলছে যে কি বার 400 পার, এই 400টা সিটের মধ্যে প্রথম 2টা সিট হবে ত্রিপুরা রাজ্যের 2টা সিট, এইটাও আপনারা ধরে যাবেন। নিশ্চিত বাড়ি বাড়ি গিয়ে একটু কাজ করেন, আর বেশি দিন নাই। অন্তত আগে দেখতাম গুলবাজারে মুটিয়া থাকে না, মুটিয়া মুট নেই, এইভাবে 20 কেজি নিলে গাইতে গাইতে যায়, গীত গাতা চল, 1 মন দিলে একটু চুপটুক এইভাবে যায়, 1 মনের উপর দিলে একটু হাত পায়। আমাদের প্রার্থীরাও এইবার ভোটের ভারে হাত পাইব, এত ভোট পাইব, হাত পাইব। আর সিপিএম থেকে যে দাঁড়াইতে, সে গাছের তলায় বয়া হাওয়া খাইব, পুরো ভোট দেয়। চিন্তা করেন না আপনারা, জিত আমাদের নিশ্চিত। তবে আমাদের মার্জিন বাড়ানোর জন্য আমাদের কাজ করতে হবে। ত্রিপুরা সরকার, ভারত সরকার ত্রিপুরার মানুষের উন্নয়নে, এডিসি এলাকায় পিছিয়ে পড়া অংশের মানুষের উন্নয়নে কাজ করবে। আমরা বদ্ধপরিকর, প্রতিশ্রুতিবদ্ধ মানুষের কাছে, এটা আমাদের দায়িত্ব, এটা আমরা করব।
বিশ্বাস রাখুন, শ্রেষ্ঠ ভারত, এক ভারত নির্মাণে আমরাও যেন বনকুলের মানুষ, মনুকেন্দ্রের সমস্ত অংশের মানুষ আমরা যেন মোদিজির হাতকে শক্তিশালী করতে পারি, সেই লক্ষ্যে আপনারা পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে আমাদের কৃতি দেবী দেববর্মা মহোদয়কে আপনারা জয়যুক্ত করাবেন।